চাহিদার নির্ধারক, the factors that determines the demand. ওকে, এবার আমরা কি জানবো? চাহিদার নির্ধারক বা কোন কোন বিষয়গুলো চাহিদাকে নির্ধারণ করে। আমরা এর আগে একটা চাহিদার ফাংশন দেখেছি না, QD ইজ ফাংশন অফ P। তখন কি ছিল? অন্যান্য অবস্থা স্থির ছিল, এই যে y t টাইম, তখন আবার ছিল কি প্রাইস অফ রিলেটেড গুড, প্রাইস অফ সাবস্টিটিউট, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস। এগুলো আমরা কি ধরে নিয়েছিলাম? স্থির, ওগুলো পরিবর্তন হয়নি। এই যে এই বিষয়গুলো আছে, এগুলোই হলো ওর নির্ধারক। হ্যাঁ, তাহলে আমরা এবার দেখি চাহিদার নির্ধারকের মধ্যে প্রথম নম্বরে যেটা আসে, লেবু আমার বাজারে বিদ্যমান। একশোটা লেবু যখন আমার বাজারে বিদ্যমান, এখন এটার দাম বাড়লে কিন্তু চাহিদার পরিমাণ কমে যাবে। আমার যখন প্রত্যেকটা লেবুর দাম 5 টাকা করে হবে, তখন ধরে নাও আমার চাহিদা রেখাটা এরকম ছিল, ঠিক আছে? আচ্ছা, যখন 100টা লেবু ছিল, 5 টাকা করে দাম, যখন একটার দাম যখন 5 টাকা ছিল, চাহিদার রেখাটা তখন এরকম ছিল। কিন্তু এবার যদি দাম কমে, আচ্ছা দাম 5 টাকা থেকে যদি 6 টাকা হয়, তাহলে কি হবে বলো তো? এখানে 5 টাকা ছিল, এখানে আমি 10 টাকা, এই ধরে নাও 100টার মধ্যে তো আমি 100টাই কিনবো না, আমি ধরে নাও 20টা কিনছি। হ্যাঁ, কিন্তু এখন যদি 6 টাকা হয়, তখন আমার কি হবে বলো? চাহিদা কমে যাবে। চাহিদা কমবে না, চাহিদার পরিমাণ কমে যাবে। 20 একক থেকে 15 একক হতে পারে। দাম বেড়ে যাওয়া মানে কি? চাহিদার পরিমাণ কমবে না, আমি এখন কম কিনবো না। আচ্ছা দেখো, চাহিদার পরিমাণ কিন্তু এবার কমে গেল। দাম যখন মানে 5 থেকে যখন এবার কমে যাবে, তখন কি হবে? আমি এই যে 4 টাকায় যখন একটা চাহিদার পরিমাণ বাড়বে, কি করব বলো তো? চাহিদার পরিমাণ বাড়বে। চাহিদার পরিমাণ ধরে নাও 25 হবে। হ্যাঁ, এইখানে তো ছিলই, 100টা লেবু ছিল, 5 টাকা দামে আমি কয়টা কিনতাম? 5 টাকা দামে আমি কয়টা কিনতাম? 20টা। এখন আরেকটা বিষয়, যে আমার বাজারে তখন যেই পরিমাণ মানুষ লেবু কিনতে ছিল, এখন যদি আরো বাইরের কোনো এলাকা থেকে এসে ওইখানে লেবু কেনে, তাহলে কি হবে বলতো? দাম বৃদ্ধি পাবে। দাম বৃদ্ধি পাবে না, ওটা হলো ভারসাম্যর ক্ষেত্রে। এখন চাহিদার ক্ষেত্রে কি হবে? আগে ছিল বাজারে 100টা লেবু, এখন 100টা লেবুই আছে। আগে ছিল ধরে নাও 20 জন কনজিউমার বা কেনার মতো লোক। হ্যাঁ, এখন যদি বাইরের এলাকা থেকে 10 জন আসে, 30 জন হলো না? 30 জন হওয়াতে এই আগের 20টা লেবু কে কিনতো? 20 জন লোকে। কয় টাকা দামে? 5 টাকা। 5 টাকা দামে, 5 টাকা দামে এই যে 20টা লেবু ক্রয় করতো 20 জন লোক। এখন বাইরের থেকে 10 জন লোক আসার কারণে আমার 5 টাকা দামে লেবুর পরিমাণ বেশি লোক কিনবে না? আচ্ছা, ওই দামটাও যদি না নড়ে, তারপরও লোক তো বেশি বেড়ে গেছে, বাড়ছে কিনা? 5 টাকা দামে এখন 25টা লেবু কিনবে। 5 টাকা দামে, 5 টাকা দামে আগে কতটা কিনতো? 5 টাকা দামে আগে কিন্তু 20টা লেবু, এখন কিনবে কয়টা? 25টা লেবু কিনবে। এই যে তাহলে চাহিদা রেখাটা কোন দিকে গেল? ডান দিকে শিফট করছে না? ওইখানে আরেকটা নতুন চাহিদা রেখা অঙ্কন করা হয়েছে। বিষয়টা দেখো, এর আগে কিন্তু উঠানামা করতো যখন দাম বাড়তো বা কমতো, ঠিক আছে? কিন্তু এবার কিন্তু দাম
ওইটাই আছে, দাম বাড়ে নাই বা কমেও নাই। দাম যখন বাড়বেও না কমবেও না, অন্য অবস্থা চেঞ্জ হয়েছে। কোনটা চেঞ্জ হয়েছে? ভোক্তার সংখ্যা বেড়ে গেছে। ভোক্তার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে আমার চাহিদা রেখাটা, এই যে অন্য আরেকটা চাহিদা রেখা হয়, এটা এই রেখাটার উপরে চলে যায়। এখন কিন্তু এরকম উঠানামা করবে না, এরকম করবে না, এই রেখাটার মধ্যেই থাকবে না। এটা হলো কি, এটা কখন হবে বলতো? যখন এই লেবুটার দামেই উঠানামা করবে। ঠিক আছে? এই লেবুটার দাম বাদ দিয়ে যখন অন্য কিছু চেঞ্জ হবে, এই লেবুটার দাম কিন্তু আমরা ফিক্স ধরে রেখেছি, তার মানে কি অন্য কিছু চেঞ্জ হয়েছে না? অন্য কিছু চেঞ্জটা কি এখানে? ভোক্তার পরিমাণ, চাহিদার পরিমাণ, ভোক্তার সংখ্যা বেড়ে গেছে, নাম্বার অফ বায়ার্স বেড়ে গেছে। আচ্ছা, নাম্বার অফ বায়ার্স যদি বেড়ে যায়, তখন আমার কি হচ্ছে, যে আমি দামটা না বাড়ালেও ওই দামে 5 টাকা দামে 25 একক কিনতো। আর এর আগে আমার কি করা লাগতো? 25 একক বিক্রি করার জন্য দাম কমায় দেওয়া লাগতো। হ্যাঁ, জি, এই হলো বিষয়। এখন 5 টাকা দামে আমার কতজন কিনবে? 25 জন কিনে ফেলবে। 25 জন মানে কি, আমার চাহিদা বেড়ে গেছে। এইটা হলো চাহিদা বেড়ে যাওয়া। আর এর আগে যেটা ছিল ওটা হলো চাহিদার পরিমাণ বাড়া বা কমা। হ্যাঁ, এটা ছিল চাহিদা রেখা। একটা চাহিদা রেখার মধ্যেই যখন দামটা ওঠানামা করবে, তখন হবে চাহিদার পরিমাণ ওঠানামা করবে। আর যখন অন্যান্য অবস্থাগুলোর পরিবর্তন হবে, আমরা যে ধরে নিয়েছিলাম কিউডি, যে ফাংশন অফ পি ওয়াই, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস। হ্যাঁ, এই যে এগুলা তখন স্থির ছিল। এখন আমরা ধরে নিচ্ছি এগুলা যখন স্থির ছিল, তখন যদি এটা উঠানামা করতো, তার মানে কি ওই রেখাটার মধ্যেই এইরকম চেঞ্জটা হতো। কিন্তু যখন এরকম চেঞ্জ গুলো আসবে না, এই যে দামটা কিন্তু এবার আমার ফিক্সড। আমার কি বাড়ছে? নাম্বার অফ বায়ার্স। এটাও একটা ফ্যাক্টর, নাম্বার অফ বায়ার্স। হ্যাঁ, এটা দ্বারা বোঝালাম আমি নাম্বার অফ বায়ার্স, কিনা ভোক্তার সংখ্যা, নাম্বার অফ কনজিউমার্স। তাহলে এইখানে যদি এটা কিন্তু চেঞ্জ হয় নাই, এটা কিন্তু স্থির আছে। এবার কিন্তু চেঞ্জ হয়েছে এইটা। এটা যখন চেঞ্জ হবে, এগুলোরও যদি চেঞ্জ হয়, তাহলে আলাদা একটা কারণ হবে, শিফট করবে ওইদিকে। আচ্ছা, এবার কি করলো বলতো? ভোক্তার সংখ্যা বেড়ে যাওয়ার কারণে চাহিদা রেখাটা ওইদিক গেল না? জি, একই দামে ওই 5 টাকা দামে এখন 25 একক কিনছে। এবার যদি বলি তোমার যে আসলে এখানকার মানুষজন যেই বাজার ছিল, ওই বাজার থেকে মানুষজন দেখতেছে কি দামটা তো এখন বেশি। আমি যদি ওই যে আমাদের বোর্ডের হাটের মানুষজন এখন যদি ভাবে লেবুর দাম কিন্তু বোর্ডের হাটে বেশি, আমি যদি বাগান বাড়ি থেকেই কিনি, তাহলে কি হবে? বাগান বাড়ি বোর্ডের হাটের লোকজন কমে যাবে না? জি। আচ্ছা, বোর্ডের হাটের লোকজন ধরে নাম 10 জন বাগান বাড়ি থেকে যাচ্ছে। এই বাগান বাড়ি থেকে 10 জন যাওয়ার কারণে এইখানকার লোকজন এখন 10 জন হয়ে গেল, তাই না? আমি বললাম আমার বোর্ডের হাটের লোকজন ছিল কতজন? 20 জন। 20 জন। এবার দেখলাম বোর্ডের হাটের লোকজন কি ভাবলো, যে বোর্ডের হাটে কিন্তু সবাই দাম বেশি নিচ্ছে, এই জন্য 10 জন লোক লেবু কিনতেছে এখন বাগান বাড়ি থেকে। এখন এইখানকার লোকজন হলো 10 জন না, বোর্ডের হাটের 10 জন যেহেতু চলে গেল। এখন 10 জন যদি চলে যায়, তাহলে এবার কি হলো? নাম্বার অফ বায়ার্স বা ভোক্তার সংখ্যা কমলো না বাড়লো? কমলো। কমলো। তাহলে এই রেখাটার পরিবর্তন কি হবে, এটা তুমি নিজেই বলো। নিচে হবে, নিচে। নিচে যাবে নাকি এরকম হবে বলো? এরকম হবে নাকি এটা হবে? না, নিচে আসবে। চাহিদা রেখা নিচে আসবে। চাহিদা রেখার নিচে একটা রেখা আসবে। এই যে এই রেখা আসবে, মানে কি আমার দাম কিন্তু আমার পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয়েছে কিসের? এই যে নাম্বার অফ বায়ার। এইটা যদি উঠানামা করতো, তাহলে একমাত্র ওই রকম উঠানামা করতো একটা রেখার মধ্যে। কিন্তু এই রেখাটা বাদ দিয়ে যখন অন্য রেখার পরিবর্তন হবে, অন্য কিছুর পরিবর্তন হবে, তখন কিন্তু এই যে হয় উপরে যাবে, না হয় নিচে আসবে। ঠিক আছে? কিন্তু এখন কি হলো, ওই 5 টাকা দামে কয়টা লেবু বিক্রি হচ্ছে বোর্ডের হাটে? 10টা। এই যে 10টা পরিবর্তন হলো। এখন এইটা হলো চাহিদার নির্ধারক। এইভাবেও চাহিদাটাকে ভোক্তার সংখ্যা নির্ধারণ করে থাকে, এই জন্য এটাকেও একটা নির্ধারক বলা হয়। তাহলে চাহিদার এই যে ভোক্তার সংখ্যার উঠানামার উপর মানে বাড়া কমার সাথে চাহিদারও একটা পরিবর্তন হয়।
সেটা চাহিদার পরিবর্তন, চাহিদার পরিমাণ না। জি এবার আসো ইনকাম, চাহিদার একটা অন্যতম নির্ধারক কে বলতো? ইনকাম, আয়। জি আচ্ছা ধরে নাও আমার এটা কি থাকবে, এটা ধরে নিলাম চাহিদা হলো একটা আইফোনের চাহিদা। হ্যাঁ, এটা চাহিদাটা কিসের? আইফোনের। আইফোনের। এখানে তাহলে দামটা কিসের হবে? আইফোনের দাম হয়। আইফোনেরই দাম। এখানে যেই পণ্যটার চাহিদার পরিমাণ থাকবে, এখানে ওই পণ্যটারই দাম থাকবে। ধরে নিলাম এটা এখন কিসের দাম? আইফোনের দাম। আচ্ছা এই 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 অপেক্ষকটা আমি আরেকবার লিখি। কিউডি ইজ এ ফাংশন অফ পি ওয়াই টি, প্রাইস অফ সাবস্টিটিউট গুডস, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস, আর নাম্বার অফ বায়ার্স দেখলাম, নাম্বার অফ বায়ার্স বা কনজিউমার, আচ্ছা বায়ার্স দিলাম, যেহেতু একটা সি আমাদের আছে, নাম্বার অফ বায়ার্স মানে ভোক্তার সংখ্যা, ওটা আমরা দেখলাম এটা বাড়লে বা কমলে কি হয়। আমরা কিন্তু ধরে নিয়েছি এগুলা স্থির ছিল, কিন্তু এবার দেখতেছি কি এগুলা যে নির্ধারক, এগুলা কিভাবে নির্ধারণ করে, এই জন্য আমরা দামটা কি করতেছি? স্থির রাখতেছি। এগুলার যে কোনো একটা পরিবর্তন ঘটতেছে। এবার আমরা কিসের পরিবর্তন দেখব? এটা কিন্তু পরিবর্তন দেখলাম, তখন সবগুলো স্থির ছিল, শুধু এটার পরিবর্তন হতো। এখন সবগুলো স্থির থাকবে, এখন পরিবর্তন হবে কিসের? আয়ের। এখন ধরে নিলাম এখানে এখানে কিন্তু আয়টাকে নিয়ে আসতে হবে না, আয়টাকে এখানে নিয়ে আসার দরকার নেই, ওটা বাইরে থেকেই বিবেচনা করবো। এখানে আমার কি আছে? যে চাহিদা, আইফোনের চাহিদার পরিমাণ আছে, আইফোনের দাম আছে। এবার আমরা কি করব? এটা চাহিদার অ্যাকাউন্ট করে দিলাম, আইফোনের চাহিদা। ধরে নাও আমার যখন ইনকাম মাসে 1.5 লাখ টাকা, হ্যাঁ 1.5 লাখ টাকা, আসলে এখন তো বারবার কেনাও হয় না, তারপরেও ধরেই নিলাম আর কি, ধরেই নিলাম যে ফ্যামিলি মেম্বারের জন্য আমি কিনতে পারি না, আমার ছোট ভাই, ছোট বোন, হ্যাঁ আরো অন্যান্য হতে পারে, কাউকে আমি গিফটও দিতে পারি, বলা যায় না। হ্যাঁ, যখন আমার ইনকাম এত থাকবে গিফট দিয়ে দিতে পারি একটা আইফোনও, ওটা বিষয় তখন না। যখন আমার ইনকাম ছিল 1.5 লাখ, তখন আমি কিনতাম কতটা ফোন? ধরে নাও একটা ফোন, হ্যাঁ, আর একটা ফোনের দাম তখন কত ছিল? 80,000 ধরে নিলাম। হ্যাঁ, তখন কয়টা ছিল? একটা। আচ্ছা 80,000 থেকে যদি দাম বেশি হতো তাহলে আমি কি করতাম বলতো? এই দামটা ওঠানামা করতাম। তখন আমি এই ধরনের গ্রাফটার কোন ধরনের পরিবর্তন হতো বলো? তখন হতো যখন দাম বেড়ে যেত, দাম বেড়ে যাওয়া মানে কি 1 লাখ, তাই না? ইউটিউবে ক্লাসটা থাকবে তো তুমি দেখে নিও। হ্যাঁ আচ্ছা, ইউটিউবে আমি কিন্তু ক্লাসগুলো দিচ্ছি, আমার সম্ভাবনা নাই যে আমি ওখান থেকে ইনকাম করতে পারবো। তারপরে একটা বিষয় বলে রাখি, যে যারা ক্লাসগুলো দেখবা তারা সাবস্ক্রাইব করে দিবা, লাইকও করবা, কমেন্টও করবা। তাহলে হয় কি, যদি সম্ভাবনা হয় 1 বছরের মধ্যে যদি 4,000 ঘন্টা কেউ দেখে, তাহলে হয়তো বা ইনকামের একটা মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো। তাছাড়া উপায় নেই, 2 টাকাও ইনকাম হবে না। আমি যদি একটা মার্কারও ইনভেস্ট করি এখানে, মার্কারের টাকাটাও পুরাই লস। তো যাই হোক, সাবস্ক্রাইব করে দিবা। এটা অনেকে বলে না, খালি বলে যে সাবস্ক্রাইব করে দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন, আসলে ওটা ভিক্ষার মতো বাজে দেখায়। আমি তো আরো সব চাইতে যাব না, একটা নিজের মতো প্রেস্টিজের দাম আছে। আচ্ছা দেখো, যখন 1 লাখ টাকা হয়, এটা ছিল 80,000, হ্যাঁ 80K, আর যখন 1 লাখ, যখন 1 লাখ টাকা ছিল তখন কিন্তু এরকমের পরিবর্তন হয়, তাই না? চাহিদার পরিমাণে ওঠানামা করবে। যখন 70,000 হবে তখন কি হবে? আমি এই 2টা ফোন কিনতে পারি, হ্যাঁ। আর এখানে কি হাফ করা যায়? হাফ করা যায় না। সো আমরা ধরে নিতে পারি ওই দামে সে কোনো কিনবেই না। কি? সে কিনবে না, তার রেখাটা ধরে নিলাম এখানে।
কেমন? জি আচ্ছা, চাহিদার পরিমাণটা ধরে নিলাম এখানে। আর এখন এই বিষয়টা তো তোমার বুঝে আসছে, এই জন্য আমি এখন কি করব, আমি কি করলাম, ইনকামের পরিবর্তন ঘটাবো। ইনকাম আমার বাড়ে গেল, আমি যদি দেখি আমার ইনকাম বেড়ে গেল, তখন আমি কি করব, আমার আগে ইনকাম ছিল 1.5 লাখ, এখন যদি 3 লাখ টাকা হয়, আমি কি করব বলো তো? এই যে দাম, ক্রয় করাবো আরো। দাম 80,000 টাকায় ছিল, এই দাম আমার ফিক্সড রইলো, দাম 80,000 টাকায় রইলো, তাহলে এই গ্রাফটার পরিবর্তন কেমন হবে? মনে হয় যে ফোনের পরিমাণটা বাড়বে, হ্যাঁ, ফোন ক্রয় করার পরিমাণটা বাড়বে, এখানে বাড়বে না ফোন কি ক্রয়ের পরিমাণটা বাড়বে। ক্রয় করার পরিমাণ কি এরকম হবে? না না, উপরের দিকে বাড়বে চাহিদা। এই যে চাহিদার রেখাটা পরিবর্তন হয়ে যাবে। ওই 80,000 টাকা দামে জি আমি কয়টা ফোন কিনবো? 3টা ফোন কিনবো। দুইটা। এটা হলো নর্মাল জি গুডস, এই পণ্যটার নাম হলো নর্মাল গুডস। যখন আয় বাড়ার সাথে সাথে যখন যে পণ্যের চাহিদা বেড়ে যায়, ওই পণ্যটা কি বলে? নর্মাল গুডস বা সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্য সম্পর্কে পরে কিন্তু স্থিতিস্থাপকতায় কাজে লাগবে। এখান থেকে জেনে নাও, যেই পণ্যটার আয় বাড়লে চাহিদার পরিমাণ বেড়ে যায়, সেই পণ্যটার নাম হলো নর্মাল গুডস বা সাধারণ দ্রব্য। এটা কি হলো? চাহিদা বেড়ে গেল, চাহিদার পরিমাণ বেড়ে গেল। চাহিদার পরিমাণটা বেড়ে গেল দাম বৃদ্ধি থেকে, যখন আমার আয় বেড়ে গেছে। এখন যদি আমার আয় কমে যায়, 1 লাখ টাকা হয়, তখন কি হবে? চাহিদার পরিমাণ কমে যাবে, চাহিদা রেখার পরিমাণ কমে 1 যাবে। লাখ থেকে 1,50,000 থেকে, তাহলে রেখাটা এদিকে আসবে, তাই না? জি এই যে, তাহলে কিন্তু এটা হলো শিফট করতেছে। এবার আমরা ধরে নিলাম, কি বিষয়, যে আমার কিন্তু ইনকাম ইনকাম বাড়ার ফলে আরেক ধরনের পরিবর্তন হয়। এটা কিন্তু নর্মাল গুডস বা সাধারণ দ্রব্যের ক্ষেত্রে দেখলাম। আরেকটা দ্রব্যের ক্ষেত্রে কি হয় বলতো? আরেকটা দ্রব্যের ক্ষেত্রে হয় যে আমার যখন ইনকাম বেড়ে যায়, ধরে নাও আমি প্রতিদিন রিক্সায় উঠি, হ্যাঁ, ওই যে আমাদের এলাকায় তো অটো রিক্সা চলে, তাই না? অটো। জি আচ্ছা, এখন যদি আমি আমার কিন্তু ইনকাম ধরে নাও 20,000 টাকা, এই 1.5 লাখ টাকা হলে আমার কিন্তু অটোতে আমি উঠবো না। যদি 20,000 টাকা ইনকাম হয়, তখন আমি কি করবো? পীরগঞ্জে কেমনে করে যাবো বলো তো? আমি মাইক্রো বা আরো উন্নত মানের যানবাহনে যাবো। না, আমার ইনকাম তো 20,000 টাকা প্রথম থেকেই, 20K, হ্যাঁ। জি এখন আমি কি করব, যে আমি অটো রিক্সা দিয়েই যাতায়াত করব, কারণ আমার এই ইনকাম দিয়ে কোনো মতো চলা যায়। বর্তমান যে মুদ্রাস্ফীতির যুগ, সবকিছুর দাম বেশি। এই জন্য আমি 20,000 টাকা যখন বেতন পাবো, বউ বাচ্চা, বাবা মা সবাই মিলে কি করব, যে 20,000 টাকা আমার ওই ফ্যামিলিতে দিতেই চলে যাবে। এখন আমি এই জন্য কি করব, আমি রিক্সাতে অটোতে করেই চলাচল করব, যেখানে আমার 15 টাকা দিয়ে আমি যেতে পারবো, আবার 15 টাকা দিয়ে বাড়িতে আসতে পারবো। এই জন্য দামটা আসতে আমার, পারো। হ্যাঁ, এই জন্য, হ্যাঁ, জি আচ্ছা, এই জন্য আমার এই যে অত বেশি চাহিদা হচ্ছে না। এখন যদি আমার ইনকাম 50,000 হয়ে যায় মাসে, তখন আমি কি করবো বলতো? একটা মাইক্রো আমি নিজে নিয়ে উন্নত নিতে, মানের। আমি একটা কি নিয়ে নিতে পারি? আমি একটা নিজের মোটরসাইকেল কিনে নিতে পারি না? জি আচ্ছা, এইটা ছিল তখন অটোরিকশার ভাড়া, হ্যাঁ, জি ভাড়া ছিল তখন। আর এটা তখন কি ছিল? কোয়ান্টিটি ডিমান্ডেড হলো আমার অটোরিকশায় উঠতাম কতবার, হ্যাঁ, জি অটোরিকশায় উঠার পরিমাণ। এখন আমার 20,000 টাকা থেকে যদি ইনকাম বেড়ে 50,000 টাকা হয়, তাহলে আমি নতুন একটা গাড়ি কিনলাম না? জি তাহলে অটোরিকশায় উঠার পরিমাণ বাড়বে নাকি কমবে? কমবে। কমবে। তাহলে এই ধরনের পরিবর্তনটা কি হবে? 10 টাকা 15 টাকা ভাড়া থাকা সত্ত্বেও নিচে নামবে। নিচে চলে আসবে। তাহলে এই ধরনের পণ্যটার নাম হবে নিকৃষ্ট পণ্য, নিকৃষ্ট দ্রব্য বা ইনফেরিয়র গুডস। ওকে, জি তাহলে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে কি হয়? আয় বাড়ার সাথে সাথে ওটা বাড়ে, বা কি হয়? কমার সাথে আয় কমে। বাড়ার সঙ্গে যখন আয় বেড়ে যায়, তখন চাহিদার পরিমাণও বেড়ে যায়। যখন আয় কমে যায়, তখন চাহিদার পরিমাণও
কমে যায়। কিন্তু এটা কি করলাম, এটা যখন আয় বেড়ে গেল তখন এইটার কিন্তু চাহিদার পরিমাণ কমে গেল, ঠিক তাই না? এখন যদি আমার আয় যদি আমি দেখি আবার কমে যায়, তখন কি করব, আমি ওই এই পরিমাণটাই বাড়াই দিব, যে আমি রিক্সায় এখন মাঝে মধ্যে ছুটিতে অন্যদিকে যাইতাম, যদি 20,000 টাকা দিয়ে, যে ছুটিতে আবার আমি কি করতাম, যে কোনো ভালো কোনো গাড়ির ব্যবস্থা করতাম যাওয়ার সময়, বা একটু ধীরে আসতে যাওয়ার সময়। কিন্তু এখন যদি আমার বেতন আরো 15,000 টাকা হয়ে যায়, আমার পরিবার চলা খুব কঠিন হয়ে যাবে। আমি কি করব, এইটার পরিমাণ আবার বাড়াই দিব। মানে কি, ইনকাম যখন কমে যায় তখন এইটার চাহিদার পরিমাণ বেড়ে যায়, আর ইনকাম যখন কমে যায় বেড়ে যায়, তখন কিন্তু এটার চাহিদার পরিমাণ কমে যায়। আমি কি একই কথা বারবার বললাম? আচ্ছা, যখন ইনকাম বেড়ে যাবে তখন এটার চাহিদার পরিমাণ কমে যাবে, যখন ইনকাম কমে যাবে তখন এইটাতে বা রিক্সায় ওঠার পরিমাণ বেড়ে যাবে। এই ধরনের হলো কোন গুডস, ইনফেরিয়র গুডস অথবা নিকৃষ্ট পণ্য। এবার আসো প্রাইস অফ সাবস্টিটিউট গুডস বা পরিবর্তক দ্রব্য। পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন হবে? ধরে নাও, যেটা সব টিচাররাই দেয়, আমিও সেই সচরাচর সেই উদাহরণটাই দিব। দেখো, আমি এবার কোথায় যাচ্ছি, এই যে টেস্টের পরিমাণ বাদ দিলাম, টেস্টের পরিমাণটা, টাইমের পরিমাণটা এটা বাদ দিলাম, নর্মাল ওগুলা নিয়ে তো আসে না। তারপরেও দেখবে যে আয়ের উপর নির্ভর করে, নাম্বার অফ বায়ার্সের উপর নির্ভর করে, বা ভোক্তার সংখ্যার উপর নির্ভর করে, তারপর টেস্টের উপর বা স্বাদের উপর নির্ভর করে, বা রুচি বা অভ্যাসের উপর নির্ভর করে চাহিদার পরিমাণ। তারপরে কিসের উপর নির্ভর করে, এই যে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নির্ভর করে, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে নির্ভর করে চাহিদার পরিমাণটা। এবার আমরা দেখব পরিবর্তক দ্রব্য।